1943 সালের 13 জুন স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু সাবমেরিন করে জার্মানি থেকে টোকিও যাত্রা শুরু করেন। এই সফরের আগে তিনি জার্মানিতে অ্যাডলফ হিটলারের সঙ্গে দেখাও করেছিলেন। ভারত থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে উৎখাত করার জন্য বোস জার্মানির কাছে সাহায্য চেয়েছিলেন, যার জন্য হিটলার রাজিও হয়েছিলেন। হিটলার সুভাষচন্দ্র বসু তার মিত্র জাপানের সঙ্গে দেখা করার পরামর্শ দিয়েছিলেন। এরপর নেতাজি সাবমেরিনে করে জাপানে পৌঁছানোর জন্য রওনা হন। তার সঙ্গেই ছিলেন ক্যাপ্টেন মোসেনবার্গ এবং নেতাজির সচিব আবিদ হাসান। U-181 নামে ডুবোজাহাজটি জার্মানির হামবুর্গের কিয়েন বন্দরে এসেছিল এবং সেখান থেকেই জাপানের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। সুভাষচন্দ্র বসু 1943 সালে জুলাই মাসে জাপানে আসেন। জাপানে পৌঁছানোর পর নেতাজি ভারতের স্বাধীনতার জন্য তার কার্যক্রম ত্বরান্বিত করেছিলেন এবং আজাদ হিন্দ ফৌজকে পুনর্গঠন করেছিলেন। জাপান সরকারের পূর্ণ সমর্থন পান তিনি। এর সদর দপ্তর তখন সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত হয়। গণেশ দামোদর সাভারকর 1879 সালের 13 জুন মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিপ্লবী বীর সাভারকরের বড় ভাই, যিনি বাবারাও সাভারকর নামেও পরিচিত। বাবারাও ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের বিরুদ্ধে একটি সশস্ত্র আন্দোলনের নেতৃত্ব দেন। বীর সাভারকর তার বড় ভাই গণেশ দামোদর সাভারকরের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন। কথিত আছে যে বীর সাভারকর যখন ইংল্যান্ড গিয়েছিলেন তখন বাবারাও সাভারকর অভিনব ভারতের দায়িত্ব নিয়েছিলেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণের জন্য ব্রিটিশরা তাকে কালা পানির সাজাও দিয়েছিলেন। আন্দামানের সেলুলার কারাগারের সংকীর্ণ কক্ষে দীর্ঘ 20 বছর ধরে তিনি অসহনীয় নির্যাতন সহ্য করেন। পরে 1921 সালে তাকে গুজরাটে নিয়ে আসা হয় এবং সবরমতী জেলে 1 বছর কাটানোর পর তাকে ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর তিনি হিন্দু জাতীয়তাবাদের দিকে কাজ শুরু করেন। তিনি আশঙ্কা করেছিলেন যে দেশের স্বাধীনতার সাথে সাথে দেশভাগের কথাও উঠতে পারে এবং তা হওয়ার আগে সংখ্যাগরিষ্ঠদের একত্রিত হওয়া উচিত। 1964 সালের 13 জুন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জন্মগ্রহণ করেন। পীযূষ গোয়েল বর্তমানে নরেন্দ্র মোদী সরকারের বাণিজ্য ও শিল্প মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। গোয়েল 2024 সালের লোকসভা নির্বাচনে মুম্বাই কংগ্রেসের সহসভাপতি ভূষণ প্যাটেলকে 3.5 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। 2024 সালের লোকসভা নির্বাচনে মুম্বাই উত্তর আসন থেকে বিপুল ব্যবধানে জয়ী হন তিনি। 2019 সালেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় রেল এবং বাণিজ্য ও শিল্প দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি। পরে তাকে রেল মন্ত্রক থেকে সরিয়ে দেওয়া হয় এবং খাদ্য এবং গণবন্টন বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। 35 বছরের রাজনৈতিক কর্মজীবনে পীযূষ গোয়েল বিভিন্ন স্তরে, যিনি 2001 থেকে 2003 সাল পর্যন্ত বাজপেয়ী সরকারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। शिक्षा देश का गौरव है और RKDF यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। RKDF में सवारे अपना भविष्य। PhD MPhil करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। RKDF यूनिवर्सिटी। RKDF में सवारे अपना भविष्य। PhD MPhil करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल RKDF यूनिवर्सिटी में। RKDF यूनिवर्सिटी। RKDF में सवारे अपना भविष्य। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज केवल RKDF यूनिवर्सिटी में। RKDF यूनिवर्सिटी। RKDF यूनिवर्सिटी में एडमिशंस ओपन। RKDF यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है? RKDF यूनिवर्सिटी है इसका हल। PhD MPhil किसी भी विषय में। डिप्लोमा के अनेक अवसर है RKDF यूनिवर्सिटी में। एडमिशंस ओपन। RKDF यूनिवर्सिटी। एजुकेशन ग्लोरिफाइज नेशन। 1997 সালের 13 জুন দিল্লির উপহার সিনেমা হলে অগ্নিকাণ্ডে 59 জন প্রাণ হারান। সেই সময় হলে বর্ডার ছবিটি চলছিল। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে 120 জন ভারতীয় সৈন্য রাজস্থানে পাকিস্তানি সেনাবাহিনীকে ধ্বংস করে দেয়। এই গল্পের উপর ভিত্তি করেই তৈরি হয় ছবিটি। সানি দেওয়াল, সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ এবং অক্ষয় খান্নার মতো অভিনেতারা এই ছবিতে অভিনয় করেছিলেন। ছবিটি সারা দেশে 290টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
এর মধ্যে একটি ছিল দক্ষিণ দিল্লির গ্রিন পার্কের উপহার সিনেমা। ছবিটি দেখার জন্য সিনেমা হলে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। বিকেল 5টার দিকে গুদামে আগুন ধরে যায়। ট্রান্সফরমারটি সিনেমা হলের প্রথম তলায় ছিল। আগুন পুরো থিয়েটারকে গ্রাস করে এবং ঘটনাস্থলে 59 জনের মৃত্যু হয়। এই ঘটনায় 100 জনেরও বেশি মানুষ আহত হন। পুলিশ থিয়েটারের মালিক সুশীল আনসাল এবং তার ছেলে প্রণব আনসালকে গ্রেফতার করে। এই মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। সিবিআই মোট 16 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। 2003 সালে আদালত ভুক্তভোগীদের 18 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় এবং 2007 সালে আদালত 12 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এবং তাদের সকলকে 2 বছরের কারাদণ্ড দেয়। 2005 সালের 13 জুন মাইকেল জ্যাকসন যৌন নিপীড়নের সমস্ত অভিযোগ থেকে খালাস পান। 1993 সালে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে 13 বছর বয়সী এক বাচ্চাকে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়। অভিযোগ ছিল যে মাইকেল জ্যাকসন তার বাড়িতে একটি শিশুর সাথে দুর্ব্যবহার করেছিলেন। সেই ক্ষেত্রে মাইকেল জ্যাকসন মামলাটি নিষ্পত্তি করার জন্য শিশুটির বাবাকে $2 কোটি দিয়েছিলেন বলে জানা যায়। 2002 সালে জ্যাকসনকে নিয়ে লিভিং উইথ মাইকেল জ্যাকসন নামে একটি তথ্যচিত্র তৈরি করা হয়েছিল। তথ্যচিত্রে মাইকেল জ্যাকসনের সঙ্গে গ্যাভিন আরভিজো নামে এক শিশুকেও দেখানো হয়েছে। যখন তথ্যচিত্রটি মুক্তি পায় তখন বিতর্ক হয়, কারণ তথ্যচিত্রে আরভিজো এবং মাইকেল জ্যাকসনকে একে অপরের হাত ধরে থাকতে দেখা যায়। মাইকেল জ্যাকসনও বলেছিলেন যে তাঁরা দুজনে একসঙ্গে ঘুমান। মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনে আরভিজোর পরিবার। মাইকেল জ্যাকসনকে গ্রেফতার করা হয় এবং 2005 সালের 28 ফেব্রুয়ারি বিচার শুরু হয়। 2005 সালের 13 জুন মাইকেল জ্যাকসনকে সমস্ত অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।